8 এপ্রিল সোমবার রাত 8টায় খালেদ মদিনা চেয়ার স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সেন্ট মার্টিন দ্বীপে অস্থায়ী ক্যাম্প করেছে বিজিবি, সীমান্ত সুরক্ষায় নিয়মিত দায়িত্ব পালন করবেন তারা। আগুনে ঝলসে দেয়া নুসরাতকে সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ, হত্যা চেষ্টার মামলায় 7 জন গ্রেপ্তার। শিলাবৃষ্টি ও ঝড়ে নাকাল রাজধানীবাসী, যানজটে ভোগান্তি, নদীবন্দরের 2 নম্বর সংকেত। সেন্ট মার্টিনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বিজিবির সাবেক মহাপরিচালক এবং সাবেক চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মনিরুল ইসলাম, এবং সেন্ট মার্টিন থেকে তৌফিকুল ইসলাম আছেন আমাদের সঙ্গে। জেনারেল মনিরুল ইসলাম, আমরা জানছি যে নিয়মিত টহল দেওয়ার জন্যই সেন্ট মার্টিনসে অস্থায়ী ক্যাম্প করেছে হচ্ছে বিজিবি, কিন্তু এর আগে মিয়ানমার আরও 2 বার সেন্ট মার্টিনসকে তাদের ভূখণ্ড বলে দাবি করেছিল। এক্ষেত্রে বাংলাদেশ সরকার থেকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা মিয়ানমার সরকারকে, নতুন করে বিজিবি এক প্লাটুন বিজিবি নিয়োজিত করে সেখানে? জেনারেল ইসলাম। জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু বিজিবির। এটা সেন্ট মার্টিন হোক বা যে কোনো একটা খণ্ডকালীন আইল্যান্ড হোক, যেখানে সীমানা ভিন্ন দেশের সাথে, সেখানে পাহারা দেওয়ার দায়িত্ব বিজিবির। পূর্বেও কিন্তু বাংলাদেশের সকল সীমানা, বিশেষ করে পার্বত্য এলাকায় কিছু এলাকায় সীমানা পাহারার ব্যবস্থা ছিল না, বিওপি ছিল না, কিন্তু সাম্প্রতিক সময় বিজিবি পাহাড়ের বিভিন্ন অরক্ষিত স্থানে সুরক্ষা করছে। তারই অংশ হিসেবে সেন্ট মার্টিনও সেটা অংশ, সেখানে তারা অবস্থান নিয়েছে। যেটা শুনেছি, জানি যে সেখানে একটা নির্মাণের কাজ চলছে। অতএব দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভৌগোলিক সীমানা রক্ষা দেওয়ার জন্য বিজিবির দায়িত্ব, তাই তারা পালন করছে। হ্যাঁ, এটা ঠিক, আপনারা বলেছেন যে মিয়ানমার সাম্প্রতিক সময় তাদের দেশের সীমানার মধ্যে সেন্ট মার্টিনকে দেখাচ্ছে। তো এটা তো ভুল হওয়ার কোনো কারণ না, কারণ ভারত বাংলাদেশের মধ্যে কিছু কিছু জায়গায় দীর্ঘদিন অনেক সমস্যা ছিল। সাম্প্রতিক সময় বর্তমান সরকারের সময় সীমান্ত চুক্তির পরে এই সমস্ত সমস্যার সমাধান হচ্ছে। কিন্তু মিয়ানমারের সাথে সীমানা নিয়ে আমাদের কোনোদিন কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন বা মতবিরোধ ছিল না, এবং এটা সুচিহ্নিত সীমানা ছিল। সেখানে হঠাৎ করে মিয়ানমার এইভাবে ঠিক নয়। এটা ডিপ্লোম্যাটিক্যালি এটা রিজলভ করা দরকার, এবং এটা সম্পর্কে আমাদের কঠোর অবস্থান দরকার। মিয়ানমারের রিফিউজিরা আমাদের ভিতরে আছে, তারা তাদের দেশ থেকে বিতাড়িত হয়ে হোক, আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। তার মানে এটা নয় যে মিয়ানমার আমাদের একটা দেশের এলাকাকে তারা বলবেন নিজেদের মানচিত্রের ভিতরে দিয়েছি, হয়তো 2 দিন পর বলবে ভুল করে দিয়েছি। আমরা প্রায় দেখেছি আগে কিছু প্রোপাগান্ডা তারা ফটো দিয়েছে পেপার, পরে স্বীকার করেছে যে এটা ভুল হয়েছে। এই ধরনের ভুল একটা রাষ্ট্রের পক্ষে কোনো মতেই গ্রহণযোগ্য না। বাংলাদেশ যে অবস্থান নিয়েছে, আমি মনে করি সঠিক অবস্থান নিয়েছে। সীমান্ত সুরক্ষা এবং একটা মেসেজ দেওয়া যে আমরা এই ভূখণ্ডের 1 ইঞ্চি কাউকে ছাড় দেব, সেই জন্য সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ সেখানে গিয়েছে। প্রয়োজনে এর সংখ্যা বাড়ানো হবে এবং জনগণকে আসতে হবে যে আমরা আমাদের সীমানা রক্ষায় বর্ডার গার্ড এবং কোস্ট গার্ড মিলে, যারা প্যারামিলিটারি ফোর্স, তারা বর্তমানে প্রস্তুত। জেনারেল মনিরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে সেন্ট মার্টিন দ্বীপে আছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, আমরা জানতে চাইছিলাম যে যখন এই বিজিবি নতুন প্লাটুন সেন্ট মার্টিনে আসলো, স্থানীয় জনগণ সেই নতুন প্লাটুন বা 1 প্লাটুন বিজিবি মোতায়েনকে কিভাবে দেখছে, তাদের মতামত বা এই সম্পর্কে পর্যবেক্ষণ কি? আজকে আমি দুপুর 12টা থেকেই সেন্ট মার্টিন দ্বীপে আছি, এবং আমি সেন্ট মার্টিন দ্বীপের এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা আসলে
খুব খুশি। এই যে 22 বছর আগে তারা বিডিআরকে দেখেছিল এই সেন্ট মার্টিন দ্বীপে, ঠিক 22 বছর পর বিজিবিকে তারা দেখছে এবং তারা মনে করছে এই যে সেন্ট মার্টিন দ্বীপের আসলে যে নৌপথে বেশি দূরে নয় মিয়ানমার, এই মিয়ানমার থেকে মিয়ানমার বারবার বলছে সেন্ট মার্টিন দ্বীপটি তাদের মানচিত্রে দেখাচ্ছে বারবার। এটা নিয়ে আসলে এখানকার সাধারণ মানুষ খুব বেশি আতঙ্কের মধ্যে রয়েছে। এরা খুব বেশি বারবার আমাকে ক্ষোভের কথাটাই বলছে। তারা বলছে যে মিয়ানমার যদি যে কোনো সময় এই দ্বীপটাকে যদি তাদের বলে দেয় এবং যে কোনো সময় এখানে আক্রমণ করতে পারে, সেই কারণে তারা খুব বেশি আতঙ্ক রয়েছে। এবং আজকে যে গতকালকে বিজিবির যে সদস্য প্রায় 100 চেয়ে বেশি সদস্য এই সেন্ট মার্টিন দ্বীপে মোতায়েন করেছে এবং একটি ক্যাম্প স্থাপন করেছে, যেটা আজকে বিকেল 4টার পর থেকে তারা সেন্ট মার্টিন দ্বীপের বেশ কয়েকটি এলাকায় তারা টহল দিয়েছে এবং আমি দেখেছি। এবং টহলকে স্থানীয় মানুষ খুব বেশি সাধুবাদ জানিয়েছে এবং তারা তারা বলছেন এই যে তারা এখন আগে যেরকম আতঙ্কগ্রস্ত ছিল, এখন তারা আতঙ্কগ্রস্ত হয়ে তারা সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে তারা কাছে পেয়েছে। তৌফিক, আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু জেনারেল মাইনুল ইসলাম আপনার কাছে ফেরত যেতে চাই। জেনারেল মাইনুল ইসলাম, বিজিবিকে যখন পাহারা দিতে কোনো সীমানায় পাঠানো হয়, সীমানা ভেদে তাদের দায়িত্বের মধ্যে কি কোনো বড় পরিবর্তন আসে? যেমন আমরা যদি দেখি ভারত এবং চীনের একটি নির্দিষ্ট সীমানার মধ্যে যেহেতু অনেক টেনশন বিরাজ করছে, তারা তাদের বর্ডার বা শান্তিরক্ষী বাহিনীকে, সীমানারক্ষী বাহিনীকে এক ধরনের দায়িত্ব দেয়। এইখানে কি সেন্ট মার্টিনে যে বিজিবির প্লাটুনটি পাঠানো হয়েছে, তাকে কি কোনো স্পেশাল দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে কিনা আপনার কি মনে হচ্ছে, নাকি অন্য যেই সীমানাগুলি তারা বিজিবি যেভাবে পাহারা দেয় সে একইভাবে সেন্ট মার্টিনকেও পাহারার মধ্যে তারা রাখছে? জেনারেল মাইনুল ইসলাম। জি, আপনাকে ধন্যবাদ। সবার প্রথম যে দেশের যদি বিজিবি আস্থা ফিরে পায়, এর থেকে বড় রোল আর বর্ডার গার্ড কি করবে? অতএব এর অবস্থানে থাকাই হচ্ছে জনগণের মধ্যে আস্থা ফিরে আসা। জনগণের মধ্যে যে ভয়, তারা বলছে যে যেহেতু তারা মানচিত্রে দেখাচ্ছে তারা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, এই ভয়টা হলো প্রশমিত হবে। এখন বিজিবির যে বর্তমানে সংখ্যা গিয়েছে, আমি যেটা জানি, মনে হয় আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক একটা দল নিয়ে মিয়ানমার যাচ্ছেন আলোচনা করার জন্য। সেই আলোচনা যদি সফল হয় এবং তারা যদি তাদের ভুল বুঝতে পারে, তারা সেখান থেকে যদি বেরিয়ে আসে, তারপরেও বিজিবির ওখানে মোতায়েনটা থাকা প্রয়োজন আছে। তবে যদি দু দেশের মধ্যে কথার মধ্যে পরিষ্কারভাবে মিয়ানমার যদি বিষয়টা ক্ষমা না চায় বা তারা বলে এটা ভুল হয়েছে, সেক্ষেত্রে আমি মনে করি বিজিবিকে আরো জোরদার করতে হবে। শুধু বিজিবি নয়, এবং কোস্ট গার্ডকে জোরদার করতে হবে। মনে রাখতে হবে সেন্ট মার্টিন একটা দ্বীপ, যে কোনো আক্রমণ বা হামলা করতে হলে তাকে অবশ্যই পানি পথ দিয়ে আসতে হবে, সমুদ্রেই আসতে হবে, কিছুটা সমুদ্র পথে। সেক্ষেত্রে সমুদ্র পথে আসতে গেলে দূর থেকেই তাদেরকে দেখা যাবে এবং সেক্ষেত্রে যতটুকু বল প্রয়োগের প্রয়োজন সেলফ ডিফেন্সের জন্য, সেতটুকুর জন্য বর্ডার গার্ড বাংলাদেশ, তার আমাদের কোস্ট গার্ডকে প্রস্তুত থাকতে হবে। এবং প্রয়োজনে যদি কোনো অতিরিক্ত জনবলের প্রয়োজন হয় বা শক্তির প্রয়োজন হয়, সেখানে বাংলাদেশের মাতৃভূমি রক্ষা করার জন্য যে সমস্ত ফোর্সেস রয়েছেন তারাও সেখানে যাবে বলে আমি আশা করছি। তবে মনে করি যে মিয়ানমার সময়ে বিষয়টা পরিষ্কার পরিকল্পনা করে দেওয়া যে আমার যে সীমানা মানে আসলে কোনোদিনও হবে না, এরকম একটা পরিষ্কার মেসেজ মিয়ানমারকে দেওয়া দরকার। তা না হলে দেখি আমরা তারা কিন্তু বেশ কদিন ধরে তাদের একটা বৃহৎ জনগোষ্ঠী পাঠিয়ে আরাম করে বসে আছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি এখন সময় আসছে একটা সঠিক পরিষ্কার জবাব দিয়ে দেওয়া, যেহেতু মিয়ানমার বুঝতে পারে বা আমার দেশের জনগণ যেন বুঝতে পারে যে না, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আছে এবং আমরা যে কোনো ধরনের হামলা মোকাবেলা প্রস্তুত। তৌফিকুল ইসলাম, এই সেন্ট মার্টিনে ট্যুরিস্টদের যাওয়া এবং রাত্রে অবস্থান করার ব্যাপারে একটি নিষেধাজ্ঞা জারি হওয়ার কথা এপ্রিল মাস থেকে বা এই মাস থেকে। তো সেই ক্ষেত্রে এই বিজিবি আবার নতুন করে মোতায়েন হওয়া কি সেই সিদ্ধান্তের উপর কোনো প্রভাব ফেলবে ট্যুরিস্টদের রাত্রি যাপনের উপর?
না, আসলে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে সেন্ট মার্টিন দ্বীপে রাত্রি যাপনের একটা নিষিদ্ধ করার কথা আগে থেকেই ছিল। তবে এখন এপ্রিল অলরেডি চলে এসছে, তাও এখন কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকরা রাত্রে অবস্থান করছেন। তবে আগে যেরকম যত সংখ্যক পর্যটক ছিল, তবে সেই সংখ্যক পর্যটক নাই, পর্যটক সংখ্যা কিছুটা কমে এসছে। তবে আমি আজকে টেকনাফ থেকে সেন্ট মার্টিন আসার পথে বেশ কয়েকজন পর্যটকের সাথে আমি কথা বলেছি, যারা লঞ্চে ছিল। তারা বলছেন আসলে তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, হঠাৎ করে কেন সেন্ট মার্টিন দ্বীপে বিজিবি মোতায়েন করা হয়েছিল, মিয়ানমারের সাথে কোনো ধরনের কোনো সংঘাতে জড়িয়ে পড়তে পারে কিনা, এই ধরনের একটি মনোভাব পর্যটকদের মাঝখানে আমরা দেখেছি। তবে আসলে সেন্ট মার্টিন দ্বীপে এসে কিন্তু সেই ভুলটা ভেঙেছে, যেহেতু এখানকার শুধু বিজিবি নয়, এখানে তারা দেখেছে পুলিশের সদস্য দেখেছে, এখানে কোস্টগার্ড দেখেছে, এখানে নৌবাহিনীর সদস্যরা সক্রিয় ভূমিকা দেখেছে। সেই ক্ষেত্রে আসলে পর্যটকদের এখানে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। এবং এখানে যে রাত্রি যাপনের যে বিষয়টি, সেটি আসলে বিজিবির যে মোতায়েন হয়েছে সেই বিষয়ে কোনো প্রভাব পড়বে না। তবে সেটি একটা সরকারি সিদ্ধান্ত বলে জানিয়েছেন। সরকার যদি চায় তাহলে দ্বীপ রক্ষায় এখানকার পর্যটকদের জন্য রাত্রি যাপন নিষিদ্ধ করতে পারে, যেটি আগে বলেছিল। জেনারেল মনিরুল ইসলাম, আপনি কি মনে করেন যে সেন্ট মার্টিনস দ্বীপকে তার এই অবস্থায় ঐতিহ্য বলি আর তার প্রাকৃতিক সংরক্ষণের কারণে বলি, আপনিও কি মনে করেন যে সেখানে আসলে রাত্রি যাপন, যারা সাধারণ টুরিস্ট আছেন তাদের সেই রাত্রি যাপন হোটেলগুলির সেই রকম সেটি না হওয়া উচিত বিস্তার? আসলে রাত্রি যাপন করার বিষয়টা আমি ঠিক নিশ্চিত না, কিন্তু আমি জানি যে যখন সমুদ্র যখন উত্তাল থাকে যে কোনো কারণেই হোক, তখন আমাদের যে জাহাজগুলি নিয়ে বা নৌকাগুলি নিয়ে যেখানে সেন্ট মার্টিনে যায়, সেই যাত্রীদের বা সেই পর্যটকদের নিরাপত্তার কারণেই প্রশাসন এই ধরনের বিধিনিষেধ দিয়ে থাকেন। আর এখন সময়টা যেহেতু বৈশাখ মাস আসছে, ঝড় বৃষ্টি আমরা ঢাকায় দেখতে পাচ্ছি, অনেক ঝড় বৃষ্টি, আবহাওয়া আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় সেটা আবহাওয়ার সাথে বিবেচনা করেই বোধহয় এই ধরনের লিমিটেশন দেওয়া হয়েছে। সেন্ট মার্টিন বাংলাদেশের অংশ, বাংলাদেশের যে কোনো বাংলাদেশের নাগরিক যেন নির্দ্বিধায় রাত্রি যাপন করতে পারে কোনো প্রকার বহিঃশত্রুর আক্রমণ থেকে মুক্তি থেকে, সেইটার নিশ্চয়তা দেওয়ার জন্য তো রাষ্ট্র আছে। এবং আমি যেটা আগেও বলেছি যে জনগণ যদি মনে এখনো অস্বস্তি থাকে, সেক্ষেত্রে নিশ্চয়ই আমি জানি সরকার সেখানে শক্তি যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন, বিনা কারণে দেওয়ার কোনো প্রয়োজন নাই, যতটুকু প্রয়োজন ততটুকু সেখানে স্থাপন করবেন। জেনারেল মনিরুল ইসলাম, আমরা একটা বিরতি নিব। বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয় বা প্রতিরক্ষা বিভাগ সফর করতে এসে বলেছিলেন যে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ নয় এই সপ্তাহে, এক সপ্তাহের মধ্যে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা মিয়ানমারের সঙ্গে যে সমুদ্র সীমা পুনরুদ্ধার করেছিলাম আন্তর্জাতিক আদালতে সালিসির মাধ্যমে, মামলার মাধ্যমে, সেই পুনরুদ্ধার করা সমুদ্র সীমা আমরা আসলে কতটা ব্যবহার করছি বা কতটা আমরা সেটিকে কাজে লাগাচ্ছি, সেই ব্যাপারে একটু আপনার মতামত শুনবো। লেফটেন্যান্ট মনিরুল ইসলাম, আমরা আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ নয়, এই বক্তব্যের আন্তর্জাতিক তাৎপর্য বা মিয়ানমার এটা থেকে কি বার্তা নিল, বা কেন প্রধানমন্ত্রী এই কথা জোর দিয়ে এই মুহূর্তে বলছেন? আরেকটি বিষয় হচ্ছে যে সমুদ্র সীমা যা পুনরুদ্ধার করা হয়েছিল মিয়ানমারের কাছ থেকে আন্তর্জাতিক সালিসি বা মামলার মাধ্যমে, সেই সমুদ্র সীমা আমরা কতটা ব্যবহার করতে পারছি, কতটা সক্ষমতা দেখাচ্ছি? আপনাকে ধন্যবাদ। মিয়ানমারের সাথে যুদ্ধ নয়, আসলে আমাদের যে দেশের যে ফরেন পলিসি, বৈদেশিক নীতিমালা যা আছে, তা হচ্ছে যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তো আমরা বৈরিতা নয় মানে কি আমরা কোনো গায়ে পরে যুদ্ধ করব না, তবে এটা নয় যে যুদ্ধ করব না যে আমার উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো আমি যুদ্ধ করবো না, তা নয়। সেজন্যই প্রতিটা দেশ তার একটা ডিফেন্স ফোর্স থাকে। মিয়ানমারের এরকম আছে, আমাদেরও আছে, পৃথিবীর সব দেশে আছে। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। দ্বিতীয় মহাযুদ্ধের পরে জাপানের প্রতিরক্ষার জন্য আমেরিকা দায়িত্ব নেয়। তারপরেও কিন্তু জাপান সশস্ত্র বাহিনীর নাম না দিয়ে সেলফ ডিফেন্স ফোর্স, SDF নাম দিয়ে তারা বিশাল বাহিনী গড়ে তুলেছে। জাপানের অনেকগুলি আইল্যান্ড, বড় বড় আইল্যান্ডগুলির চারিপাশে কিন্তু প্রতিরক্ষা ব্যুহের জন্য পার্মানেন্ট যে পজিশন,
অস্ত্রের পজিশন এবং গান পজিশন কিন্তু নির্মাণ করেছে তারা, যদিও তাদের নিরাপত্তা পুরোটা দায়িত্ব হচ্ছে আমেরিকার সাথে তারা চুক্তিবদ্ধ। এই বিবেচনায় আমি মনে করি মিয়ানমার দের পাশে আমাদের যে সেন্ট মার্টিন আইল্যান্ড, তা যেহেতু তারা দুবার ভুল করেছে এবং বারবারের ভুল করছে, এটা মনে হচ্ছে ইচ্ছাকৃত ভুল, এটা উস্কানিমূলক একটা বিষয়। সেই উস্কানির পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান জোরদার করব, এটা যুদ্ধের জন্য নয়, যেন এ ধরনের উস্কানি আর না আসে এবং তারা যেন আমাদেরকে দুর্বল না ভাবে, সেই জন্য আমাদের কিছু ব্যবস্থা নেওয়া দরকার এবং সেই অনুযায়ী আমি আগেই বলেছি আমাদের কিছু ফোর্স গিয়েছে। আমি মনে করি যে এই ধরনের উস্কানি মোকাবেলা করার জন্য এখানে আমাদের শুধু ফোর্স না, আমাদের কিছু পোস্টার বানানো দরকার, যেরকম পার্মানেন্ট কিছু পোস্ট বানানো দরকার, কনক্রিট পোস্ট। তাহলে এটা পর্যটকদের জন্য একটা সুন্দর দেখার জায়গা হবে। মানুষ সেই পোস্টে উঠে তারা অনেক দূর পর্যন্ত দেখতে পারবে, দূরবীন দিয়ে দেখতে পারবে। আবার আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাতেও এই কাজটি হবে এবং বিভিন্ন সময় যখন ঘূর্ণিঝড় বা কিছু হয় তখন ওই পোস্টগুলির মধ্যে যে শেল্টার, সেগুলি কিন্তু অনেক ব্যক্তিদের জন্য একটা আশ্রয়ের জায়গা হবে। এরকম করে ক্রমান্বয়ে আমাদের এই যেখানে কোনো দেশ আমাদেরকে বৈরীভাব দেখাবে, সেখানে আমাদের এই ধরনের কিছু কিছু ফর্টিফিকেশনস বা শক্ত স্থাপনা কাজ, বিশেষ করে সেন্ট মার্টিনে এটা অবশ্যই আস্তে আস্তে করে হাত দেওয়া দরকার। এটা যুদ্ধের জন্য নয়, এটা যারা মনে করেন যে এরকম বারবার করে ম্যাপ মানচিত্র পরিবর্তন করে আমাদেরকে উস্কানি দিবেন, তাদের জন্য একটা সিগন্যাল যাওয়া উচিত যে না, এটা তোমাদের জায়গা না, এটা আমাদের জায়গা, এটা আমরাই সুরক্ষা করব। আর সমুদ্র সীমানা যেটা আমরা একটা পাওয়াটা বাংলাদেশের জন্য একটা বিরাট পাওয়া, এতে কোনো সন্দেহ নেই। তবে এর যে সুবিধাগুলি আমরা যেভাবে হঠাৎ করে বলে দিই যে কতটুকু হলো কি না হলো, এগুলির একটা লং টার্ম প্ল্যানিংয়ের প্রয়োজন এবং অনেক কিছুর প্রয়োজন আছে। আমি যেটা জানি যে এই বিষয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই সমুদ্রের তলবর্তী এবং সমুদ্রের উপরের যে রিসোর্স, সেটা নিয়ে পড়াশোনা চলছে। বিভিন্ন সার্ভের কাজও কিন্তু বাংলাদেশ নৌবাহিনী এবং আরও কিছু কিছু প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা তারা কাজ করেছে, একটা কার্যক্রম চলছে এবং সেই কার্যক্রম আশা করি সামনের দিকে আরও জোরদার হবে এবং এর থেকে আমরা ফল পাব। অতএব আমার রিসোর্স যেটা আমরা পেয়েছি সেটা যদি আমি ব্যবহার না করি, তার মানে কি এটা অন্য দেশ ব্যবহার করবে? তা নয়। আমার একটা মোটরসাইকেল, একটা গাড়ি আছে, আমি ব্যবহার করি না, আমার বন্ধুকে এটা চালাবে? তা নয়। প্রতিবেশী নিয়ে যাবে? তা নয়। অতএব আমাদের যে সীমানা, যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন যেটা আছে, সেই জোনের মধ্যে যত কিছু কাজ করার অধিকার আমাদের, তা আমরাই রক্ষা করব, আমরাই করব এবং এই নিয়ে কার্যক্রম চলছে, এটা আমি জানি। আশা করি আপনি আমার বিষয়টা বুঝতে পারছেন। জেনারেল মনিরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। তৌফিক, আর ঢাকায় ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টির কথা শুনছি আমরা সারা দেশে অন্যান্য স্থানেও। সেন্ট মার্টিনে এই মুহূর্তে আবহাওয়া কেমন? আমরা দেখছিলাম যে আপনি একটু পর পর আপনি ঘাম মুছছেন, অনেক জলীয় বাষ্প কিনা, অনেক গরম, অনেক গুমট হয়ে আছে কিনা সেন্ট মার্টিন এই মুহূর্তে? না, সেন্ট মার্টিনের পরিবেশ কিন্তু একেবারে ভিন্ন। আমি 12টার দিকেই সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছেছি। 12টা থেকে খুব বেশি রোদ এবং খুব বেশি আবহাওয়াটা খুব বেশি গরম এখানে। তবে এখানে আমিও খবর নিয়েছি, চট্টগ্রামেও বৃষ্টি হয়েছিল, তবে কক্সবাজার, টেকনাফ কিংবা সেন্ট মার্টিন এখানে আবহাওয়ার পরিস্থিতি খুবই ভালো এবং এখানে কোনো ঝড় বৃষ্টি হয়নি। এবং বর্তমানে যে সকল পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে অবস্থান করছেন তারাও একই অবস্থা। এখানে তারাও শুনেছেন যে বাইরে বৃষ্টি হচ্ছে, ঝড় বাদল হচ্ছে, তারাও আতঙ্ক রয়েছেন। এবং একটি তথ্য আপনাকে এখানে দিতে চাই, এই যে ঝড় বৃষ্টি হলে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, যেহেতু সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতের মাধ্যম হচ্ছে ট্রলার এবং লঞ্চ। সেই লঞ্চগুলো টেকনাফ হয়ে কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে আসতে হয়। আমরা অতীতে দেখেছি ঝড় বাদলের সময় অনেক পর্যটক আটকা পড়েছে, তবে এইরকম কিন্তু আশঙ্কা এখানেও করছে না। আমি বিজিবির যে ক্যাম্পটি রয়েছে তার পাশেই আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন আগামী 2-1 দিন সেন্ট মার্টিন দ্বীপে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তৌফিক, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জেনারেল মনিরুল ইসলাম আপনাকেও। ফেনীতে আগুনে ঝলসে শিক্ষার্থী নুসরাত জাহানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডক্টর সামন্ত লাল সেন জানিয়েছেন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য নুসরাতকে সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে নুসরাত হত্যাচেষ্টা মামলায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেডিকেলে চিকিৎসারত নুসরাতের ভোর থেকেই শ্বাসকষ্ট শুরু হয়। পরে 9 সদস্যের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ধীরে ধীরে নুসরাতের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক। তার শরীরের 80% বেশি পুড়ে গেছে এবং উনি আমাকে নির্দেশ দিয়েছেন রোগীর সমস্ত কন্ডিশন সিঙ্গাপুরে পাঠানোর জন্য লিখিতভাবে। আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠাবো, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এইমাত্র বললেন আমাকে টেলিফোনে। পাঠানোর পরে যদি রোগী সিঙ্গাপুর এই কন্ডিশনে পারমিট করে নেওয়ার জন্য, তাহলে হয়তো আমরা চেষ্টা করব রোগীকে পাঠানোর। নুসরাতকে দেখতে সোমবার বিকেলে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, উন্নত চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের এখানে চিকিৎসা দেওয়ার যা যা সর্বোচ্চ ব্যবস্থা আছে সেটা করা হয়েছে এবং যতদিন এখানে আছে সেই ব্যবস্থা বজায় থাকবে। আইসিইউ এর বাইরে অপেক্ষায় আছেন নুসরাতের স্বজনরা। তাদের অভিযোগ, নুসরাতকে হত্যার পরিকল্পনা করেন মাদ্রাসা অধ্যক্ষ। 70% ফুটে যাওয়ার পর কেউ বাঁচতে, কিন্তু ওই জায়গায় তোমার বোন 75% ফুটে গেছে। ইম্পসিবল, কখনো সম্ভব না। এদিকে ফেনীর সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, নুসরাতকে আগুনে ঝলসে দেওয়ার ঘটনায় হত্যা চেষ্টা মামলা করেছে পরিবার। এরই মধ্যে গ্রেপ্তারও হয়েছে 7 জন। আজকে 5 জন অ্যারেস্ট করেছি, আর গতকালকে যে 2 জনকে আজকে প্রেরণ করা হয়েছে তাদেরকেও আমরা এখন এই মামলায় সন্দিগ্ধ হিসাবে গ্রেপ্তার দেখাবে। শনিবার আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত। সেখানে বোরখা পরা কয়েকজন তাকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা তুলে নেয়ার চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমাদের সাথে নুসরাত জাহানের ভাই মাহমুদুল হাসান নোমান আছেন, অগ্নিদগ্ধ ছাত্রী নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান। মাহমুদুল হাসান নোমান, আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আমরা জেনেছি যে নুসরাত আজকে তার উপরে কিভাবে হামলা করা হয়েছে তার একটি বর্ণনা দিয়েছে, যেটি আসলে লিপিবদ্ধ করা হয়েছে, এবং আপনারাও পরিবার থেকে একটি মামলা করেছেন, যে মামলায় তাকে আসলে হত্যা যে চেষ্টা করা হয়েছে সেই বিষয়ে আপনারা পরিবারের পক্ষ থেকে একটি মামলা করেছেন। এই সম্পর্কে আমাদের একটু বলেন। আমরা জানি নোমান যে আপনাদের জন্য সময়টা কঠিন, তারপরও আমরা একটু জানতে চাই বিষয়টা নিয়ে। জনাব মাহমুদুল হাসান নোমান। আসসালামু আলাইকুম। আসলে দেখেন, সময় আমি কিন্তু আইসিইউ থেকে বাইরে আসছি। উনি আমাকে কল করার কারণে আমি ওনার ইয়ে করছিলাম। আসলে আমি এবং আমার পুরো ফ্যামিলি এখন খুব আমার বোনকে নিয়ে আমরা শঙ্কিত, বুঝছেন। আর মামলার ব্যাপারটা এখনো এফআইআর হয় নাই। মামলার ব্যাপারটা এখনো এফআইআর হয় নাই বলে আমি আপনাদেরকে জানাবো। জনাব নোমান, নুসরাত কি আজ কথা বলেছেন, যে কথা রেকর্ড করা হয়েছে বা অভিযোগ হিসাবে সেই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে? সরি জি, আজকে কি নুসরাত কোনো কথা বলেছে, যে কথাগুলি আসলে তার উপরে কিভাবে হামলা হয়েছে সেই হামলা সংক্রান্ত কোনো কথা কি বলেছে আজকে? না, আমি ভিডিও রেকর্ডের মাধ্যমে জানতে চাইছিলাম আসলে মানে ব্যাপারটা কি হয়েছিল। আগে তো শুনছিলাম, তারপরে আজকে ভিডিও রেকর্ডের মাধ্যমে জানতে চেয়েছিলাম। তখন ও বলছিল যে একটা মেয়ে, শুধু আগের কথাগুলোই, একটা মেয়ে ওকে বলতেছে যে নিশাদকে মারতেছে। তো তখন ও দ্রুত উপরে চলে যায়। চলে যাওয়ার পর দেখতেছে 4টা মেয়ে, 2টা কথা বলছে আর 2টা কথা বলে নাই। তো কথা বলছো যে প্রিন্সিপালের হুজুরের যে মামলাটা সেটা মিথ্যা বলার জন্য বলছিল। তখন সে এটা প্রত্যাখ্যান করার কারণে এই ঘটনাটা ঘটাইছে। আর আমি আরেকটা প্রশ্ন করছিলাম যে নুসরাতকে, এখানে যখন বলছিল যে উপরে নিশাদকে মারতেছে, তখন তোর পাশে কেউ, যে মেয়েটা বলতেছে ওর পাশে কেউ ছিল, বলতেছে যে পরীক্ষার্থী অনেকে মনে হয় দেখছিল। ও নুসরাত তো চিনতে পারে না ওকে। আচ্ছা, মাহমুদুল হাসান নোমান, আপনারা কি কোনো রাজনৈতিক, আপনাদের পরিবার বা আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে আপনাদের কোনো সম্পৃক্ততা আছে? নো 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 নো, জি না, কোনো ধরনের রাজনীতির সাথে আপনাদের কোনো সম্পৃক্ততা নাই? যেই প্রিন্সিপাল এর বিরুদ্ধে নুসরাত অভিযোগ এনেছে তার সাথে কি আপনাদের কোনো পূর্ব পরিচয় বা পূর্ব
মিত্রতা বা পূর্ব শত্রুতা এরকম কিছু ছিল? ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল হুজুরের সাথে আমার। আচ্ছা, কিন্তু ওটা সরলতার সুযোগ এটাই করছে, জি। কোনো শত্রুতা আমি ছিল না তার সাথে নোমান, আপনারা কি কোনোভাবে এই মুহূর্তে শঙ্কিত আছেন যে আপনাদের আমি যে নোমান, আপনারা কি কোনোভাবে শঙ্কিত আছেন আপনাদের পরিবারের নিরাপত্তার ব্যাপারে? যেহেতু যারা এরকম একটি জঘন্য কাজ করতে পারে শুধুমাত্র একটি বিষয়কে চাপা দেওয়ার জন্য, তাদের কোনো কিছুর ব্যাপারে কি আপনারা শঙ্কিত আছেন কোনো অভিযুক্ত বা কারো বিষয়ে? শঙ্কিত তো অবশ্যই, যেহেতু আমার বোন একটা নিয়ে বিচারের জন্য মামলা করছিল, সেখানে এরকম নেক্কারজনক অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে। এখন তো এরকম ঘটনা ঘটার পর এখন আমরা এভাবে মিডিয়াতে কথাবার্তা বলতেছি, অবশ্যই আমরা শঙ্কিত। আপনাদের কোন রকম হুমকি বা থ্রেট দেওয়া হচ্ছে কিনা? হুমকি বা থ্রেট এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। 27শে মার্চের ঘটনাটাকে নিয়ে কোনো হুমকি দেওয়া হয় নাই, কিন্তু এরকম ঘটনা ঘটে গেছে। আচ্ছা, হুমকি ছাড়াই এরকম ঘটনা হয়েছে। আপনি একটু পুরনো কথা একটু মনে করি যে আরবি প্রথম পত্র পরীক্ষা ছিল 6 এপ্রিল। আপনি বোনকে নিয়ে এই সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান। ওই সময় কয়েকজন ছাত্র এবং একজন অফিস সহকারী আপনাকে মাদ্রাসায় ঢুকতে বাধা দেন, এই কথা কি সত্য? হ্যাঁ সত্য, 100% সত্য। আপনাকে বাধা দেওয়া হয়েছে কারণ কি আপনি পুরুষ? আমাকে শুনেন, আমাকে বাধা দেয়, আমি অন্য জি, আপনাকে কেন বাধা দেওয়া হয়েছিল? বাধা দেওয়া হয়েছিল কেন সেটা তো আমি জানি না। পরীক্ষার এক্সকিউজ দেখানো হয়েছে আর কি, যে সময় চলে গেছে এখন আর ঢুকতে পারবে না। আচ্ছা, তবে অন্যদিন আমাকে ঢুকতে দেওয়া হতো, ওই দিন আমাকে দেয় নাই। প্রতিদিন আপনাকে ঢুকতে দেওয়া হতো, শুধু ওই দিনে আপনাকে ঢুকতে দেওয়া হয় না? হ্যাঁ, ও দুইটা পরীক্ষা আর কি, দুইটা পরীক্ষাতে ঢুকছিলাম কিন্তু ওই দিন ঢুকতে পারি নাই। আচ্ছা, মাদ্রাসা যে কমিটি রয়েছে তাদের ভূমিকা আসলে আপনি কেমন দেখছেন? তারা কি কোনোভাবে ধামাচাপা বা আপোষ করার কোনো চেষ্টা করছে, বা কোনো মাদ্রাসা কমিটি যারা আছে তারা? কখন? এই ঘটনার ক্ষেত্রে তাদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে? মানে আপনাকে ঢুকতে বাধা দেওয়া, তারপর তাকে একটি মিথ্যা কথা বলে, আপনার বোনকে মিথ্যা কথা বলে ছাদে নিয়ে যাওয়া, সেখানে আগুন ধরিয়ে দেওয়া, এবং মানে এইগুলি ক্ষেত্রে পরে মাদ্রাসা কমিটির কোনো ভূমিকা রয়েছে কিনা, সংশ্লিষ্টতা রয়েছে কিনা? সেটা আসলে আমি এখন বলতে পারতেছি না, কিন্তু এটা তদন্তের পর চলে আসবে আর কি, কে জড়িত আছে বা না আছে সেটা অবশ্যই চলে আসবে। মাদ্রাসা এবং পুলিশ প্রশাসনে, আমি যদি প্রশ্নটা অন্যভাবে মাদ্রাসা এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা পাচ্ছে? আচ্ছা, সময় কিন্তু খুব কম, বুঝছি না, আমাকে 2 মিনিটের কথা বলানো হয়েছে। হ্যাঁ, সময় আমাকে 2 মিনিটের কথা বলানো হয়েছে, তো ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। আমার বোনের অবস্থা খুবই আশঙ্কাজনক। কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে ওর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে যদি সিঙ্গাপুর নেওয়া প্রয়োজন মনে করে, সিঙ্গাপুর এরকম রোগীদেরকে স্বাভাবিকত নাকি নেওয়া হয় না, যদি না হয় অবশ্যই ওকে নিবে, এটা শুনছিলাম আমি। জি জনাব নোমান, আপনাকে ধন্যবাদ। আপনি অবশ্যই আসলে উনি তো ওনার মেয়ের মতো সবকিছু করে। জি জনাব নোমান, আপনাকে ধন্যবাদ। আপনি অবশ্যই আপনার বোনের পাশে থাকুন। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঢাকা সহ দেশে বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে, নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বগুড়া থেকে নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মরশিদুল হক এবং খুলনা থেকে সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, আপনার কাছ থেকে জানতে চাইবো যে খুলনার আবহাওয়া এই মুহূর্তে কেমন? ঝড় বৃষ্টি বজ্রপাতের ঘটনা ঘটেছে কিনা, কোনো দুর্ঘটনা এই মুহূর্তে খুলনাবাসী দেখেছে কিনা? অভিজিৎ।
খুলনার আবহাওয়া আজকে অবশ্য ভালো এবং গতকালকেও ভালো ছিল, কিন্তু গত পরশুদিন কিন্তু খুলনাতে ঝড় হয়েছে এবং সেই ঝড়ের সর্বোচ্চ যে বাতাসের যে গতিবেগ ছিল সেই বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 55 কিলোমিটার এবং সেই সাথে সামান্য বৃষ্টিও হয়েছে এবং সেই বৃষ্টির পরিমাণ হচ্ছে খুলনাতে প্রায় 12 মিলিমিটার বৃষ্টি হয়েছিল গত পরশুদিন। এবং খুলনা আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে আগামীকালকেও কিন্তু খুলনাতে ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং তারা যেটা বলছে যে কালবৈশাখী এই ঝড় পুরো এপ্রিল মাস জুড়েই কিন্তু আপনার সন্ধ্যার দিকে একদিন পর একদিন বা পরপরও হতে পারে বলে তারা ধারণা করছেন। তবে এই ঝড়ের জন্য খুলনাতে যে সমস্যাটি তৈরি হয়েছে, এই ঝড়ের জন্য খুলনার যারা মৌসুমি ফল ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেমন যারা আম ব্যবসায়ী রয়েছে, আম চাষিরা রয়েছেন, আম চাষিরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে কিন্তু নানা ধরনের এই ঝড়ের কারণে তাদের আমের যে ফলন হওয়ার কথা ছিল সেই ফলন কিন্তু হবে না এবং আমের গুটি পড়ে যাওয়ার কারণে কিন্তু তারা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি যারা সবজি চাষি রয়েছেন এবং অন্যান্য চাষিরা রয়েছেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। মোটামুটি এক কথায় বলতে গেলে যে বৈশাখ আসার আগে প্রতিদিন সন্ধ্যায় যে আসলে আকাশে যে কালো মেঘ ঝড়ের যে পূর্বাভাস দেয় বা বৈশাখের আগমনী যে বার্তা দিচ্ছে, তাতে মূলত কৃষকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সব থেকে বেশি। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মোর্শিদুল হক রয়েছেন আমাদের সঙ্গে। জনাব মোর্শিদুল হক, এই যে ঝড় বৃষ্টি বা শিলাবৃষ্টি, ঝড়, কালবৈশাখী, ঝড়ো হওয়া, আমরা যেটি বলি না কেন, সব ক্ষেত্রেই কিন্তু মৌসুমি ফল চাষিরা একটু শঙ্কায় রয়েছেন। এবার কি ঝড় বৃষ্টি একটু আগে শুরু হলো? মুকুলগুলো বা আমের গুটিগুলি একটু শক্ত হওয়ার আগেই কি বেশি ঝরে পড়লো কিনা, সে ব্যাপারে একটু আপনার মত জানতে চাইবো জনাব মোর্শিদুল হক। ধন্যবাদ আপনাকে। আমাদের বর্তমানে বৃষ্টিপাতের পরিমাণটা বেড়েছে গত বছরের তুলনায়। সেই তুলনায় আমাদের বগুড়া জেলায় বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় সামান্য ঝড় বা শিলাবৃষ্টি হলেও বেশিরভাগ জায়গায় আবহাওয়া এখনও ঝড় বা শিলাবৃষ্টি সেভাবে আমরা লক্ষ্য করি নাই। তবে বৃষ্টি হচ্ছে আমাদের মাঝে মাঝেই। এই বৃষ্টিপাতের কারণে এখন পর্যন্ত আমাদের যে আম, লিচু রয়ে গেছে, আমাদের এখনও সেইভাবে ক্ষতির মধ্যে পড়ে নাই, ক্ষতির মুখে পড়ে নাই। এখন পর্যন্ত এটা ভালোই আছে আমাদের আম, লিচুটা। তবে আমাদের মাঠ ফসল যেগুলো রয়ে গেছে সেইটা আমাদের বিশেষ করে ধান ফসলটা, সেই বিষয়ে যদি আমি একটু বলি, তাহলে ধান ফসলে আমাদের প্রায় 50%, শতকরা 50% ধানে আমাদের ফুল অবস্থায় আছে। এই অবস্থায় যদি সাধারণ বৃষ্টি হয় তাহলে তেমন কোনো ক্ষতি হবে না, বরং সাধারণ বৃষ্টিতে ধানের জন্য ভালোই হবে। তবে যদি সামনে ঝড় বা শিলাবৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে কিছুটা ক্ষতি হতে পারে এবং সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি এ বিষয়ে তারা কিভাবে সতর্ক থাকবে বা কী ধরনের প্রিকশনগুলো নিবে, পূর্ব প্রস্তুতি নিবে। সেক্ষেত্রে আমরা বলছি কৃষকদের যে মাঠে আপনাদের যখন বিশেষ করে বিভিন্ন ধান ফসল বা বিভিন্ন ফসলে যখন কীটনাশক স্প্রে করবেন বা বালাইনাশক স্প্রে করবেন, তখন আবহাওয়ার পূর্বাভাসটা আগে থেকে আপনারা জেনে নেবেন। সেক্ষেত্রে যদি আগে থেকে আবহাওয়ার পূর্বাভাসটা জানা যায় যে আগামী কোন দিন বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে বৃষ্টিপাতের পরের দিন যদি কীটনাশকটা স্প্রে করে সেক্ষেত্রে এর ইফেক্টিভনেসটা বেড়ে যায়। যদি এমন হয় যে আজকে তারা কীটনাশক স্প্রে করলো কিন্তু কাল রাতেই বৃষ্টি হয়ে গেল, সেক্ষেত্রে ওইটা কিন্তু ফলপ্রসূ হয় না, ইফেক্টিভনেসটা কমে যায়। এই ধরনের পরামর্শগুলো আমরা কৃষককে দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া বুলেটিন নামে একটা অপশান আছে আমাদের ওয়েবসাইটে ঢুকলে, সেইখান থেকে তারা কৃষকদের আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহে কী ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে সেইটা এবং সেই অনুযায়ী মাঠে যে ফসলগুলো রয়েছে সেই অনুযায়ী তারা কোন ফসলে কী ধরনের ব্যবস্থা নেবে এ বিষয়গুলো বিস্তারিত তারা দেখতে পারবে এবং সেই সাথে আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি অফিসার আছেন তাদেরকে আমরা এই মেসেজগুলো রিলে করি এবং তারা মাঠ পর্যায়ে কৃষকদেরকে এ বিষয়ে আর কি পরামর্শ দিয়ে থাকেন। আমাদের সাথে অভিজিৎ পাল রয়েছেন। অভিজিৎ পাল, আপনার কাছে জানতে চাইবো যে খুলনার কৃষকদের ক্ষেত্রেও কিন্তু কৃষি কর্মকর্তারা এরকম পরামর্শ দিচ্ছেন বা যারা মৌসুমি, আপনি যাদের কথা বলছিলেন যে মৌসুমি ফল চাষি, তাদের ব্যাপারে কি কৃষি কর্মকর্তারা সাজেশন দিচ্ছেন বা কি করতে হবে করণীয় বলে দিচ্ছেন? কৃষি কর্মকর্তারা কি জানিয়েছেন আপনাকে?
আমরা যখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি তারা অবশ্য বলেছেন যে যেসব অঞ্চলে আসলে এই ধরনের মৌসুমি চাষিরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আসলে ওই অঞ্চলের যারা কৃষি কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন তারা কিন্তু সংযুক্ত রয়েছেন এবং তারা ঝড়ের পূর্ববর্তী সময় আসলে কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই ধরনের প্রস্তুতিগুলো আসলে কৃষকদেরকে উঠান বৈঠক এবং নানা ধরনের সভার মাধ্যমে তারা সেই বিষয়গুলোকে তাদের কৃষকদেরকে অবহিত করছেন। পাশাপাশি এই ক্ষতি উঠিয়ে আসার জন্য আসলে লোকসান উঠানোর জন্য যে ধরনের কাজ করা প্রয়োজন সেই বিষয়গুলোও কিন্তু তারা কৃষকদেরকে জানিয়েছেন। তবে একটি বিষয় হচ্ছে যে আসলে প্রকৃতির এই যে বৈরী আচরণের সঙ্গে আসলে কারোর হাত না থাকার কারণে কিন্তু কৃষকরাও অনেকটা এই মৌসুমি ফলন চাষি থেকে অনেকটাই সরে যাচ্ছে। যেমন গত বছর আমাদের খুলনাতে যে তরমুজ চাষি যে পরিমাণ তরমুজ চাষ হয়েছিল কিন্তু এবছর কিন্তু আপনার তরমুজের চাষ অনেকটাই কম হয়েছে। তরমুজের চাষ সম্পর্কে আপনি বলছিলেন যে বা মৌসুমী অন্যান্য ফলের পাশাপাশি কিন্তু মরশুদুল হক যিনি আমাদের কৃষি কর্মকর্তা আছেন তিনি বলছেন যে এবার আসলে অতটা ক্ষয়ক্ষতির কথা এখনই ভাবা ঠিক হবে না। তো কৃষকরা কি আপনাকে নির্দিষ্ট করে কোনো ক্ষতির কথা বলেছেন যে তারা গতবারের থেকে এইবার আসলে এই রকম ফসল কম পাবেন বা ফল কম পাবেন? এই ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত কৃষকরা তাদের যে ক্ষতির যে পরিমাণটি সেই পরিমাণটি তারা এখনো নির্দিষ্ট করতে পারেনি। তবে যারা আম চাষিরা রয়েছেন আমাদের সাতক্ষীরা এবং খুলনা অঞ্চলে যে সকল আম চাষিরা রয়েছেন তারা যেটা বলেছেন যে তাদের উৎপাদনটা অনেকাংশেই কমে আসবে। অভিজিৎ আপনাকে ধন্যবাদ। মরশুদুল হক আপনাকেও। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।